বাংলাদেশে প্রায় 40টারও অধিক কিন্তু রাজনৈতিক দল আছে। এর ভিতর থেকে আমরা বলতে পারি জামাত সবচাইতে মাজলুম দল। তো বাংলাদেশের পলিটিক্যাল গ্রাউন্ডে যে জামাতের উপরে জুলুম করা হয়েছে, এটা শুধু আমি বললেই আপনাকে বিশ্বাস করতে হবে না, এটা সবাই জানে। মানে ছোট বড় মোটামুটি যারা রাজনৈতিক বিষয়ে একটু খোঁজখবর রাখেন তারা জানেন যে জামাতের উপরে যেটা করা হয়েছে এটা জুলুমের শিকার। তার মধ্যে আমরা যেটা দেখতে পেয়েছি যে জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে তাদেরকে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি জুলুম আমরা বলতে পারি। দেখেন, জামাতের যে স্ট্রাকচার বা যে কাঠামো, এখন এই জামাত দলটাকে পরিচালনা করে কারা? যারা শীর্ষ পর্যায়ে যারা থাকে তারা কিন্তু এই দলটাকে পরিচালনা করে। এখন আপনি যদি কোনো গাড়ির ইঞ্জিনটা বিকল করে দেন, ওই গাড়িটা চালানো কিন্তু খুব কষ্ট হয়ে যাবে। তো জামাতে যে সমস্ত শীর্ষ নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, এটাকে আমরা বলতে পারি যে জামাতকে যদি আমরা একটা পরিবহন ধরি তাহলে তারা ছিল এই পরিবহনের ড্রাইভার বা স্টিয়ারিং তাদের হাতে ছিল। তো এখন তাদেরকে যেহেতু ফাঁসি কাস্টে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছিল, তো সেক্ষেত্রে এই জামাতের হাল ধরাটা যে কি কঠিন ছিল, যারা সেই সময় ধরেছিল একমাত্র তারাই জানে। তো এটা আমরা বলতে পারি যে একটি দলের মানে শীর্ষ পদে যে সমস্ত নেতাকর্মী ছিল বা যে সমস্ত নেতারা ছিল, এইভাবে একযোগে সবাইকে ফাঁসিতে ঝুলানো, এটি বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে ঘটেছে কিনা আমার জানা নেই। যে ক্রমান্বয়ে একের পর এক জামাতের সেন্ট্রাল লেভেলে যারা লিডার ছিল তাদেরকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যেটা বাংলাদেশে যে 40টারও বেশি যে রাজনৈতিক দল আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ঘটেনি। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ক্ষেত্রে জামাত একটি মাজলুম সংগঠন। এরপর 2 নম্বর আমরা দেখেছি যে জামাতের অসংখ্য নেতাকর্মীকে ক্রস ফায়ার দিয়ে কিন্তু হত্যা করা হয়েছে। একটা সময় ছিল যে মুখে দাড়ি মাথায় টুপি এটা থাকলে পরে তাকে জামাত শিবির সন্দেহে কিন্তু ধরা হতো এবং তাকে মাসের পর মাস জেলে ঢোকানো হতো। এবং আমরা দেখেছি যে সাম্প্রতিক সময় যে অনুসন্ধানগুলো করা হয়েছে সেখানে জামাতের যে সমস্ত নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকে বিভিন্ন নির্জন স্থলে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। তো এক্ষেত্রে আমরা আবারও প্রমাণ পাই যে জামাত একটি মাজলুম সংগঠন বা মাজলুমদের একটি দল হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এরপর 3 নম্বরে আমরা দেখেছি যে জামাতের রাজনীতিকে বন্ধ করার জন্য তাদের সংগঠনের যে নিবন্ধন এটিকে বাতিল করে দেওয়া হয়। কারণ এখানে তাদের কর্মীদেরকে ফাঁসি দেওয়া হলো, এরপর তাদের কর্মীদেরকে ক্রস ফায়ার দেওয়া হলো, এরপরে নানাভাবে নির্যাতন করা হলো, কেউ বাড়িতে থাকতে পারলো না। এরপরও যখন দেখা যাচ্ছে যে জামাতকে দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না, এরপরে চেষ্টা করা হলো কি যে এরপরে জামাতের যেটা নিবন্ধন এটা বাতিল করে দিতে হবে। কারণ নিবন্ধন যদি থাকে তাহলে পরে জামাত কিন্তু স্বীকৃতভাবে বাংলাদেশের যে কোনো জেলাতে আপনার কার্যক্রম চালাতে পারবে, যেটাকে আমরা বলতে পারি দাওয়াতি কাজ কিংবা তাদের যে রাজনৈতিক যে কার্যক্রম আছে এই কার্যক্রমটা জামাত কিন্তু চালিয়ে নিতে পারবে যদি তাদের নিবন্ধনটা স্ট্রং থাকে বা নিবন্ধনটা বহাল থাকে। তো এক পর্যায়ে কি করা হলো যে জামাতের নিবন্ধনটা বাতিল করে দেওয়া হলো, যাতে করে জামাত শিবির বা তাদের কোনো সহযোগী সংগঠন মাঠে নামতে না পারে বা কার্যক্রম পরিচালনা করতে না পারে। তো এই যে জামাতের যে এই যে একটি বড় দল, এই বড় দলটির নিবন্ধন যে বাতিল করে দেওয়া হলো, যেটি অন্য কোনো দলের ক্ষেত্রে এরকম নিবন্ধন বাতিল করার মতো আমরা দেখিনি। কিছু কিছু ঘটেছে, যেমন কিছু কিছু উগ্রপন্থী বা জিহাদি দল তাদেরকে বলা হয়, খুব সীমিত সংখ্যরে, তাদের লোক সংখ্যা 100-150, তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে তাদেরকে আপনার নিবন্ধন বাতিল করে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু জামাত তো ওইভাবে কার্যক্রম করে না যে কাউকে হত্যা করা কিংবা দেশের বিরুদ্ধে চক্রান্ত করা, দেশকে জঙ্গিতে পরিপূর্ণ করা, এই ধরনের কাজ হয়তো জামাত করেনি। তো তারপর তাদের নিবন্ধনটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছিল। এটি জামাতের জন্য ছিল সবচেয়ে একটি বড় ধাক্কা, কারণ নিবন্ধন যদি না থাকে তাহলে আপনি কিন্তু জামাতের যে প্রচার প্রসার এটা কিন্তু আপনি ঘটাতে পারবেন না। তো এটি জামাতের জন্য সবচেয়ে বড় একটি ধাক্কা ছিল, তারা মাজলুম হয়েছিল, যার ফলে আমরা আবারও বলতে পারি যে জামাত একটি মাজলুমদের দল, জামাত একটি মাজলুম সংগঠন। এরপর 4র্থ নম্বরে আমরা দেখেছি যে জামাত এবং সাধারণ মানুষের মধ্যে ডিস্টেন্স তৈরি করার জন্য জামাতকে একটি তকমা দেওয়া হলো, আর সেই তকমার নাম হচ্ছে রাজাকার। অর্থাৎ রাজাকার মানে কি, তাদেরকে দেশের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হলো যে এরা এই বাংলাদেশ কখনো চায়নি। 71 সালে যত মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল, যত মা বোনকে ধর্ষণ করা হয়েছিল, সবগুলো হয়েছে জামাতের দ্বারা।
এটি বোঝানো হয়েছিল। এবং আমরা টেলিভিশন নাটক থেকে শুরু করে বিভিন্ন সিরিয়ালে আমরা দেখতে পেয়েছি যে জামাতের যে পোশাক, ম্যাক্সিমাম আপনার দাড়ি টুপি, এক কথায় জামাতকে রিপ্রেজেন্ট করার মতো কিছু নাটক সিনেমা তৈরি করা হয়েছে। এখানে বোঝানো হয়েছে যে 1971 সালে যত যুদ্ধাপরাধ কার্যক্রম ঘটেছে সমস্ত কার্যক্রমের মূলে ছিল জামাত। তো এই যে একটা তকমা, অর্থাৎ জনগণের বিরুদ্ধে জামাতকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া, এই অবস্থায় টিকে থাকা যে কত কঠিন, একমাত্র জামাতের যে সমস্ত নেতাকর্মী সেই সময় এই দলটির হাল ধরেছিল, একমাত্র তারাই বলতে পারবে যে কতটা স্ট্রাগলের মধ্য দিয়ে জামাত কিন্তু সময় পার করেছে। তাদের উপরে কত জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে, তারপরও তারা হাল ছাড়েনি। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে এত সংখ্যক মানুষের উপরে যে জুলুম করা হয়েছে, সেই জুলুমদেরকে নিয়ে যে সংগঠন, সেই সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। এরপর সর্বশেষ জামাত যে একটি মাজলুম দল, তার 5 নম্বর যে প্রমাণটা সেটা হচ্ছে জামাতের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। অর্থাৎ আপনি একজন জামাতের কর্মী বা একজন সমর্থক বা একজন নেতা, তো এই দেশে বসবাসের মতো যে নাগরিক অধিকারটুকু দেওয়া দরকার সেই অধিকার কিন্তু জামাতের ছিল না। একটা মানুষকে অ্যারেস্ট করাতে হলে এইটুকুই যথেষ্ট যে আপনি আপনার পাশের একটি থানায় আপনি কল করবেন ওসি সাহেবকে, যে ওসি সাহেব আমি একজন জামাত শিবিরের সন্ধান পেয়েছি। মানে এই পর্যায়ে চলে গেছে যে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে সাহসী অভিযান দিয়ে খোঁজা হচ্ছিল যে জামাতের যে বেঁচে থাকার অধিকার, তাদের যে ব্যবসা বাণিজ্য করার অধিকার, রাজনীতি করার অধিকার, সমস্ত অধিকার কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল। এবং বিশেষ করে নাগরিক অধিকার, একটি পরিবেশে সুষ্ঠু স্বাভাবিকভাবে সে তার নিজের কার্যক্রম করতে পারবে বা নিজে চলাফেরা করতে পারবে, এই অধিকারটুকু জামাতকে দেওয়া হয়নি। কারণ ওই যে বললাম যে আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য, ধরেন আপনি জামাত করেন, আপনাকে ধরিয়ে দেওয়ার জন্য আপনাকে কোনো খারাপ কাজ করতে হবে না, আপনাকে কারোর সাথে গ্যাঞ্জাম করতে হবে না, আপনার মিছিল মিটিং করা লাগবে না, বোমা ফাটানো লাগবে না, কাউকে আঘাত করা লাগবে না। আপনার অপরাধ আপনি জামাত এবং শিবির। শুধু এটুকু যদি থানাতে ইনফর্ম করা যেত যে আমাদের এলাকায় একটি জামাত শিবিরের সন্ধান পেয়েছি, আসেন একে দ্রুত অ্যারেস্ট করেন, সঙ্গে সঙ্গে পুলিশ এসে তাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়েছে। এমন উদাহরণ বাংলাদেশে অনেক দেখেছি। অর্থাৎ ওই ব্যক্তির কোনো অপরাধ নাই, ওর অপরাধ একটাই, ওই ব্যক্তি কোনো শিবিরের সাথে সম্পৃক্ত অথবা ওই ব্যক্তি জামাতের সাথে রাজনৈতিকভাবে সম্পৃক্ত। এই অপরাধটুকু বা এই তকমাটা থাকলে পারে একটা মানুষকে সহজেই পুলিশের হাতে ধরিয়ে দেওয়া যেত। এইটি আমরা বলতে পারি জামাতের উপরে ভয়াবহ জুলুম করা হয়েছে যে এই সিস্টেমের মাধ্যমে, যে আপনাকে ধরানোর জন্য জামাত শিবির নামটাই যথেষ্ট। তো এইখান থেকে আমরা বিচার বিশ্লেষণ করে বলতে পারি যে এই যে মানুষগুলা যারা এত বছর ধরে সংগ্রাম করেছে জামাতের জন্য, এত বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে, এত বছর ধরে যাদের উপরে জুলুম করা হয়েছে, এই জুলুমকৃত মানুষদের সমন্বয়ে যে দলটি গঠিত, ওই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। তো আশা করি বুঝতে পেরেছেন যে জামাতকে কেন মাজলুম সংগঠন বলা হয় বা জামাতের দলটাকে কেন মাজলুম সংগঠনদের দল বলা হয়। আমি 5টি কারণ এই ভিডিওতে দেখালাম। যদি এই সংক্রান্ত বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।